হলো কথাবার্তা হয়ে গেছে সবার। এবার আমি কথা বলি, শোন। চ্যাপ্টারের নাম অ্যাটম, পরমাণু। কেমিস্ট্রিতেও তোদের পরমাণু আছে, পরমাণু আর পারমাণবিক নিউক্লিয়াস, এই যে দুটো চ্যাপ্টার তোদের কেমিস্ট্রিতেও আছে। একই চ্যাপ্টার, সেম। অ্যাটমের মধ্যে খুব একটা বেশি চেঞ্জ নেই, যা আমি এখানে পড়াবো কেমিস্ট্রিতেও তাই পড়বি। যে কোনো এক জায়গায় ভালো করে বুঝে নিলেই চলবে। যদি কোনো জায়গায় না বুঝে থাকিস ঠিক মতো, তাহলে এখানে করে নে। কেমিস্ট্রিতে হয়েছে কি পরমাণু? হয়নি? তাহলে ভালো করে পড়ে নে, কেমিস্ট্রিতে তোদের হেল্প হয়ে যাবে। বুঝে নে, খুব একটা কঠিন কিছু নেই, যা আছে সব মনে রাখার বিষয়। বড় বড় থিওরিও পাবি না, শুধু মনে রাখার চেষ্টা করতে হবে ফর্মুলাগুলোকে। পরমাণু বা অ্যাটম, এর হিস্ট্রি নিয়ে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এর হিস্ট্রিটা তোরা কেমিস্ট্রিতে পড়বি, ঠিক আছে? প্ল্যাম পুডিং মডেল, থমসন মডেল, এই সব যে গল্পগুলো এসেছিল একটু হলেও তো জানিস তোরা, তাই না? পরমাণু নিয়ে যে মডেলগুলো প্রথম প্রথম দেওয়া হয়েছিল, ভুল হোক বা ঠিক হোক দেওয়া হয়েছিল, তো সেই মডেলগুলো তোরা পড়বি কেমিস্ট্রিতে। জাস্ট 2 মার্কের থিওরির মতো করে পড়ে নিবি যে থমসন মডেল কি, প্ল্যাম পুডিং মডেল কি। আমরা মেইনলি শুরু করবো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে, যেটা বেশিরভাগটাই গ্রহণযোগ্য, অনেকটাই গ্রহণযোগ্য, প্র্যাকটিক্যালি অনেকটা মিলে যায়, ঠিক আছে? সেই রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেখান থেকে স্টার্ট করবো। তার আগে পরমাণুর বেসিক গঠনটা একটু আমরা দেখে নিই, তারপরে বাকিটা করছি। পরমাণু বা অ্যাটম, এর যে গঠনটা আমরা এইরকম জানি যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াসটা ধনাত্মক আধানগ্রস্ত হয়। এর মধ্যে যা থাকে সেগুলোর মধ্যে একটা হচ্ছে প্রোটন বলছি, আর একটা হচ্ছে নিউট্রন। একটা থেকে প্রোটন আর একটা থেকে নিউট্রন। আর এর আশেপাশে কি হয়, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক আছে? কী ধরনের পরমাণু আছে তার উপর ডিপেন্ড করে ইলেকট্রন সংখ্যাগুলোকে ডিসাইড করব। এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, আর এই যে পুরো একটা শেপ তৈরি করলো, এই শেপটাকে বলা হচ্ছে অ্যাটম বা পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? পরবর্তীকালে এই পদার্থকে আরও ক্ষুদ্রতম কণায় ভাঙা গিয়েছিল, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এইভাবে। প্রোটন পজিটিভ আধানগ্রস্ত, নিউট্রন নিস্তড়িত, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত। এগুলো সম্পর্কে আমরা জানি, এত ডিটেলস আমাদের এখানে পড়ার কোনো দরকার নেই। আমরা এখানে মেকানিজমগুলো পড়ব। সবাই পিডিএফটা খুলেছিস? আচ্ছা দেখ, রাদারফোর্ডের পরমাণু মডেল জিনিসটা কি? রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিল, তার আগে আরও অনেক সায়েন্টিস্ট অনেক রকম এক্সপেরিমেন্ট করেছিল। রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিল, এক্সপেরিমেন্টটা হচ্ছে এইরকম, তাকায় দিকে। একটা পাতলা সোনার পাতকে ব্যবহার করেছিল, পাতলা সোনার পাত, যতটা পাতলা করা যায় এরকম একটা পাতলা সোনার পাত রেখেছিল। আর এই জায়গা থেকে তেজস্ক্রিয় রশ্মি পাঠানো হচ্ছিল, তেজস্ক্রিয় আলফা রশ্মি বা আলফা কণা পাঠানো হচ্ছিল, ঠিক আছে? কোনো একটা সিস্টেম করা আছে এখানে, যেখান থেকে আলফা রশ্মি বেরিয়ে যাচ্ছে, এইভাবে স্পিড এইদিকে বেরিয়ে যাবে এবং এই সোনার পাতটাকে ভেদ করে বাইরের দিকে বেরিয়ে যাবে। এবং যখন বাইরে বেরাবে রশ্মিগুলো, তখন এইখানে একটা জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা রাখা হয়েছে, একটা বেল্ট রাখা হয়েছে। বেল্ট আমি একে দেখাতে পারছি না, তোরা বুঝে নে ছবিটা দেখে। বইয়ের ছবি দেখতে পাচ্ছিস তো? মোটামুটি বুঝে নেওয়ার চেষ্টা কর, আমারটাতে হচ্ছে না, ঠিক আছে? তো এরকম একটা পাতলা সোনার বেল্ট রেখে দেওয়া হয়েছিল। এই যে সোনার বেল্টটায়, সোনার বেল্ট বলছি, একটা জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা রেখে দেওয়া হয়েছিল। এর কাজ হচ্ছে, যদি এর উপরে আলফা কণা গিয়ে পড়ে, তাহলে স্পার্ক ক্রিয়েট করবে, স্ফুলঙ্গ তৈরি হবে, ঠিক আছে? আগুনের ছিটকার মতো এখানে স্ফুলঙ্গ তৈরি হবে, এবং সেটা থেকে আমরা ডিসাইড করতে পারবো যে কতগুলো আলফা কণা ওখানে গিয়ে আঘাত করলো। বুঝতে পারলি? সোনার পাতি কেন ব্যবহার করা হয়েছিল? তার কারণ সোনার পাতকে অনেকটাই তুই পাতলা করতে পারবি যতটা সম্ভব অন্যান্য ধাতুর তুলনায়, ঠিক আছে? অন্যান্য ধাতুকে ওই সোনার পাতের তুলনায় যদি সোনার পাতের লেভেলে গিয়ে যদি পাতলা করতে যাস, তাহলে হয়তো ভেঙে যাবে, ঠিক আছে? কিন্তু এটা অনেকটাই দৃঢ় হয়ে থাকে, সেই জন্য সোনার পাতটাকে ব্যবহার করা হয়। এতটা পাতলা করা হয় যে ধরে নেওয়া হয় যে শুধুমাত্র অ্যাটমের লেভেলে আমরা চলে গেছি, যে ওইখানে ওই প্লেনটাতে একটা করে অ্যাটমই আছে শুধু। বুঝতে পারছিস? দুটো করে লেয়ার নেই, জাস্ট একটা করে আছে, আমরা ধরে নিচ্ছি। প্র্যাকটিক্যালি তো সম্ভব না, ধরে নিচ্ছি। এবার যখন এখান থেকে আলফা রশ্মি বের করা হলো, কি দেখা যাচ্ছে দেখ। আলফা রশ্মিগুলো যখন বের করলো, তখন দেখছে যতগুলো আলফা রশ্মি এখানে পাঠাচ্ছে, তার বেশিরভাগ আলফা রশ্মি বাইরে বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগ আলফা রশ্মি বেরিয়ে চলে যাচ্ছে এবং এখানে গিয়ে স্পার্ক ক্রিয়েট করছে। বুঝতে পারলি? তো যখন বেশিরভাগ আলফা রশ্মি বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত করেছিল যে নিশ্চয়ই এর মধ্যে যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা আছে। ফাঁকা না থাকলে আলফা রশ্মিগুলো চলে গেল কী করে? বুঝতে পারছিস তো? তাহলে প্রথম সিদ্ধান্ত করা হলো কি, যেহেতু বেশিরভাগ আলফা রশ্মি এই সোনার পাতকে ভেদ করে পার হয়ে যাচ্ছে, সুতরাং এর পরমাণুগুলোর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা আছে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তারপরে দেখলো যে কিছু কিছু রশ্মি আছে যারা সামান্য কোণে বেঁকে যাচ্ছে, এইভাবে আসছে এবং সামান্য কোণে বেঁকে যাচ্ছে। কিছু কিছু রশ্মি আছে 1 ডিগ্রি বা তার কাছাকাছি কোণে বেঁকে যাচ্ছে, ঠিক আছে?
তো দেখ এখানে যদি একটা পজিটিভ আধান দেখে চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, তো এইভাবে ইলেকট্রনগুলো ঘুরছে চারপাশে। এই যে আমি আলফা রশ্মিটাকে ফেলেছি, এই আলফা রশ্মিটা হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত, এর আধান হচ্ছে +2e। আলফা রশ্মির আধান কত? +2e, পজিটিভ আধানগ্রস্ত। আর আশেপাশে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে না, এরা নেগেটিভ আধানগ্রস্ত। যখন কোনো ইলেকট্রনের পাশ দিয়ে একটা আলফা রশ্মি বা একটা আলফা কণা চলে যাচ্ছে, তখন পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, তাই তো? একটা স্থির তড়িৎ বল কাজ করছে। এবং এই বলের দরুন মনে কর এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এবার এই আলফা রশ্মিটা এদিকে যাচ্ছিল পজিটিভ, আর যেই নেগেটিভকে পেলে এর দ্বারা একটা আকর্ষণ ফিল করলো, তখন কী হবে? এর কাছে চলে আসার চেষ্টা করবে। কিন্তু এই বেশি পরিমাণে একে আকর্ষণ করতে পারবে না, তার কারণ এর আধানটা বেশি, এর ভরটা বেশি, এর গতিশক্তিটা বেশি। তাহলে একটু হলেও একে ডিফ্লেক্ট করলো, ও কী করলো? রাস্তা পরিবর্তন করে চলে গেল এইদিকে। বুঝতে পারলি? তাহলে কিছু সংখ্যক রশ্মি যারা 1 ডিগ্রি বা তার কাছাকাছি করে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তারা কি হচ্ছে? ওই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হচ্ছে। ধরে নিতে পারি যে কোনো ইলেকট্রন তো বলেনি, প্রথমে বলেছিল কোনো নেগেটিভ আধান নিশ্চয়ই আছে, সেই নেগেটিভ আধান দ্বারা আকর্ষিত হয়ে যাচ্ছে বলে তার দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এখানে খুব অল্প পরিমাণে কণা, আলফা কণা ছিল বা আলফা রশ্মি ছিল। ধরে নে 20,000টা রশ্মি যদি পাঠায়, তাহলে তার মধ্যে 2 বা 1টা, 20,000টা রশ্মি যদি এখান থেকে পাঠায়, তাহলে 2 বা 1টা রশ্মি এমন ছিল যারা যে পথে যাচ্ছিল সেই পথেই আবার রিটার্ন করে যাচ্ছিল, ঘুরে যাচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কী কী ঘটনা বললাম দেখ। প্রথমে বললাম বেশিরভাগ আলফা কণা বাইরে বেরিয়ে যাচ্ছে, সিদ্ধান্ত করা হলো যে আলফা পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। তারপরে কিছু রশ্মি 1 ডিগ্রি বা তার সমান কাছাকাছি কোনো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ডিসিশন নেওয়া হলো যে ওখানে কোনো নেগেটিভ আধান হয়তো আছে, যে নেগেটিভ আধানগুলোকে নেগেটিভ আধানগুলো পজিটিভকে আকর্ষণ করে নিচ্ছে এবং দিকটাকে পরিবর্তন করে দিচ্ছে। এবং খুব অল্প সংখ্যক 1টা বা 2টা কণা আছে যারা পুরোপুরি ব্যাক করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। তার মানে সিদ্ধান্ত করা হলো যখন এই পুরোপুরি ঘুরে যাচ্ছে, যেতে পারছে না একটা পজিটিভ আধান, তারপরে নিশ্চয়ই ওখানে কোনো একটা ভারী পজিটিভ আধান আছে যে ওকে আসতে দিচ্ছে না, ঠেলে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারলি? এইভাবে ধারণা করা হলো যে ভেতরে একটা পজিটিভ আধানগ্রস্ত কণা আছে, তার চারপাশে নেগেটিভ আধানগ্রস্ত কণাগুলো ঘুরে যাচ্ছে। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এইভাবেও পরমাণুর গঠনটা দিয়েছিল। কেউ তার পরমাণু খুলে দেখতে পারবে না বা মাইক্রোস্কোপি লেভেলেও যেতে পারবে না, সম্ভব না। তো এইরকমভাবে এক্সপেরিমেন্ট করে এই ধারণাটা দেওয়া হয়েছিল। বোঝা গেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের? তাহলে 3টে সিদ্ধান্ত পড়লাম আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে। দেখ আমি রিডিং লিখে দিয়েছি, আর লিখে দিয়েছি পর্যবেক্ষণের সিদ্ধান্ততে 1, 2, 3। যেগুলো ডার্ক করা আছে ওই লেখাগুলোর মধ্যে, ওই লেখাগুলো হচ্ছে সিদ্ধান্ত, আর বাকি গল্পগুলো হচ্ছে পর্যবেক্ষণ। কী কী ফলো করলি তুই? পেয়েছিস কি? 790 পেজ। 2, 3 আছে দেখ, আর লেখা আছে, হলো? তো এটার উপর ডিপেন্ড করে ওই যে চিত্র 1.3 এই গঠনটা রাদারফোর্ড দিল। বোঝা গেছে? এটাকেই বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। কোনো অসুবিধা আছে এটা নিয়ে রে? এখন পর্যন্ত কিন্তু কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে এগুলো ডিসাইড হয়নি, জাস্ট বলে দিল মাঝখানে একটা পজিটিভ আধান আছে আর চারপাশে নেগেটিভ মধ্যে ছড়িয়ে আছে। ওকে, এবার এই রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যেও কিছু ত্রুটি দেখা গেল। যখনই কোনো এক্সপেরিমেন্ট করবে কেউ আর কোনো রেজাল্ট আসবে, কোনো কিছু নতুন থিসিস আবিষ্কার করবে, তখন বাকি সায়েন্টিস্টরা না হিংসায় চলে, হ্যাঁ করতে দেবো না, ওর মধ্যে ভুল কিছু খুঁজবো। তো এই জিনিসটা এগিয়ে নিয়ে যায়, আরও ওই ভুলগুলো খোঁজে, তারপরে ওই ভুলগুলোকে আবার শুধরায় বলে ধীরে ধীরে ইমপ্রুভ করে সায়েন্স। তো ওরা কী করলো? খোঁজাখুঁজি করতে রাদারফোর্ডের পরমাণুর মধ্যে আবার 2টো ত্রুটি পেয়ে গেল। কী ত্রুটি পেয়ে গেল? রাদারফোর্ড যে গল্পগুলো বললো সেই গল্পগুলোর মধ্যেই 2টো ভুল আছে। ফার্স্ট যে মিস্টেকটা দেখ, ফার্স্ট মিস্টেকটা হচ্ছে রাদারফোর্ড বলেছিল পজিটিভ আধানকে সেন্টার করে ইলেকট্রনগুলো অর্থাৎ নেগেটিভ চার্জগুলো ঘুরতে থাকে, তাই তো? নেগেটিভ চার্জগুলো ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এবার যখন বৃত্তাকার পথে কোনো কণা ঘুরবে, তার মানে তার উপরে একটা অভিকেন্দ্র বল কাজ করবে না? অভিকেন্দ্র বল কাজ করবে সেন্টারের দিকে, ক্লাস 11-এ পড়েছি। এবার অভিকেন্দ্র বল কাজ করবে মানে তার মধ্যে একটা অভিকেন্দ্র ত্বরণ উৎপন্ন হয়েছে, তার মানে ইলেকট্রনগুলোর মধ্যে ত্বরণ আছে। এতটুকু ক্লিয়ার হলো? ইলেকট্রনগুলোর মধ্যে ত্বরণ আছে। এবার ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা এইটুকু জানি, তোরা এখন পর্যন্ত পড়িস নি এটা, এইটুকু জানি যে যদি কোনো কণা ত্বরণ নিয়ে গতিশীল হয়, তাহলে সেই কণাটা থেকে অনবরত এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ বাইরে বেরাতে থাকে। এখন পর্যন্ত পরিস্থিতি শুধু এইটুকু জেনে নেই যে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী যদি কোনো কণা ত্বরণগ্রস্ত হয়, মানে ত্বরণ নিয়ে গতিশীল হয়, তাহলে সেই কণা থেকে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনবরত বিকৃত হতে থাকে, মানে এক ধরনের শক্তি নিঃসৃত হচ্ছে। তাহলে যত শক্তি বেরিয়ে যাবে একটা সময় তো শক্তি নিঃশেষিত হয়ে যাবে। দেখ এই ইলেকট্রনগুলো ঘুরছে চারপাশে, এর একটা শক্তি আছে ঘোরার জন্য, এর শক্তি যদি কমে যায় তাহলে পজিটিভ এর উপরে বেশি পরিমাণে আকর্ষণ বল প্রয়োগ করবে, এর কক্ষপথটা কী হবে? তুলনামূলক ছোটো হয়ে যাবে। আবার তো ও তো সবসময় বিকিরণ করতেই থাকছে, এইভাবে ঘুরতে 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 একটা সময় এসে কী হবে? প্লাসের উপরে পড়ে যাবে। তাহলে প্লাস আর মাইনাস আলাদা করে কোনো কিছু থাকবে না। তাহলে পরমাণু মডেলের যে মডেলটা দিল, এই মডেলটার কোনো অস্তিত্বই থাকলো না, এটা স্থায়িত্বই হলো না, তাই না? এটা ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ফার্স্ট ত্রুটি, প্রথম ত্রুটি। এটাকে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারিনি কেন হয়েছিল এমন। সেকেন্ড যে ত্রুটিটা ছিল, যে এর মধ্যে দিয়ে আমরা পড়েছিলাম নিরবিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী, শোষণ বর্ণালী, এগুলো পড়েছিলাম না?
বর্ণালী দেখে আমরা পরমাণু, অ্যাটম, মলিকিউল এইসবের গঠনগুলো আমরা জানতে পারি, আরও অনেক কিছু করতে পারি। তো এখানে এর মধ্যে দিয়ে লাইট পাঠিয়ে যখন বর্ণালী গঠন করা হচ্ছে, তখন যে বর্ণালীটা আসছে এই রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী সেই বর্ণালীটা নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা। কেমন বর্ণালী হওয়ার কথা? কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা। কিন্তু দেখা যায় এখানে যে বর্ণালীগুলো তৈরি হচ্ছে সেগুলো রেখা বর্ণালী তৈরি হচ্ছে। কেমন বর্ণালী তৈরি হচ্ছে? রেখা বর্ণালী। এটাও রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করা যায়। এই যে ছবিটা দিয়েছে সেই অনুযায়ী নিরবিচ্ছিন্ন বর্ণালী আসার কথা, কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী আসে না, রেখা বর্ণালী আসে। তাহলে এটাও ব্যাখ্যা করতে পারছে না। তাহলে কটা ত্রুটি আছে? দুটো ত্রুটি। একটা হচ্ছে তার স্থায়িত্বকে প্রকাশ করতে পারে না, মানে ওখানে ত্বরণ সহ গতিশীল থাকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকৃত হতে থাকে এবং একটা সময় গিয়ে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে, অর্থাৎ স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে না। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা, কিন্তু রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে। এই হচ্ছে রাদারফোর্ডের দুটো ত্রুটি। ঠিক আছে, এবার রাদারফোর্ডের এই ত্রুটির পরে চলে আসলো নিলস বোর, সায়েন্টিস্ট। বোরের নাম শুনেছিস নিশ্চয়ই, নিলস বোর। নিলস বোর এসে কী করলো দেখ, কোনো ব্যাখ্যা দিতে পারলো না, ও জাস্ট স্বীকার্য বলে দিল। স্বীকার্য মানে বলতে চাইছে এটা মেনে চলো, এর কোনো লজিক আমরা জানি না, এটা মেনে চলো, এরকম কিছু একটা গল্প বলছে। ঠিক আছে, কী বলতে চাইছে? প্রথম বোরের স্বীকার্য দেখ, খুব ইম্পর্টেন্ট। বোরের স্বীকার্য, কেমিস্ট্রিতেও এগুলো পড়বি, মন দিয়ে শুনে নে। বোরের স্বীকার্য, বোর বলছে এই রাদারফোর্ডের যে প্রথম গল্পটা বললো না, যে বিস্তারিত ব্যাখ্যা করতে পারছে না, বোর এসে এখানে মেনে নিতে বললো, স্বীকার্য হিসেবে বললো যে ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে পরমাণুর মধ্যে, তখন কোনো রকম শক্তি বিকিরিত করবে না। কি বললো? ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন কোনো রকম শক্তি বিকিরিত করবে না, এটা মেনে নিয়ে চলো। এটা হচ্ছে তার প্রথম স্বীকার্য। এবার আমরা মেনে নিয়েছি কেন? কারণ এই মেনে নেওয়ার ফলে অনেক ঘটনা ব্যাখ্যা করা যায় যেটা রিয়েল লাইফের সাথে মিলে যায়, প্র্যাকটিক্যালি অনেক কিছুর সাথে মিলে যায় বলে আমরা এটা পড়ছি। যদি না মিলতো তাহলে ওর মনে নেওয়াকে আমরা গুরুত্ব দিতাম না। বুঝতে পেরেছিস তো? তাহলে প্রথমে কি বললো, যে বিভিন্ন কক্ষপথে যখন ঘুরছে, বিভিন্ন বৃত্তাকার পথে যখন ঘুরছে, ধরে নেব কোনো রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসৃত হচ্ছে না। এটা হচ্ছে তার ফার্স্ট স্বীকার্য। হয়েছে। সেকেন্ড স্বীকার্য হচ্ছে ওরা যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না, কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে, কিছু নির্দিষ্ট বৃত্তাকার পথেই ঘুরবে, এবং এই বৃত্তাকার পথগুলোকে কক্ষপথ বলা হচ্ছে। বোর কক্ষপথ নাম দিল এগুলোকে। কোন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে? যে বৃত্তাকার পথে ঘূর্ণনের ফলে তার কৌণিক ভরবেগের ফর্মুলা mvr। ঠিক আছে, কৌণিক ভরবেগটা h/2π এর সরল গুণিতক হবে। সরল গুণিতক মানে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ এইরকম হবে। তাহলে যেসব বৃত্তাকার পথে ঘুরতে গেলে কৌণিক ভরবেগের মান h/2π এর সরল গুণিতক হবে, সেই সব কক্ষপথগুলোতেই ইলেকট্রনগুলো ঘুরতে পারে, এবং এই সব কক্ষপথে ঘোরার অবস্থায় কোনো রকম শক্তি বিকিরণ করবে না। বোঝা গেছে সেকেন্ড স্বীকার্য? কোথা থেকে আসলো? অনেক ক্যালকুলেশন করেছে, ক্যালকুলেশন করে এগুলো এসেছে, জাস্ট আমি স্বীকার্য হিসেবে বলে দিলাম। ঠিক আছে। থার্ড বলছে যে একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরের সময়, একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরের সময় কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে বা কিছু পরিমাণ শক্তি গ্রহণ করবে। কেমন ব্যাপারটা দেয়, যদি ওপর থেকে নিচে লাফ দিয়ে চলে আসে তাহলে কিছু এনার্জি রিলিজ করে দিন, যত ওপরে যায় এনার্জি তত বেশি হয়। ঠিক আছে, যখন নিচে চলে আসবে এনার্জি কমে গেল, তাহলে কিছু এনার্জিকে রিলিজ করে দিল। যদি নিচ থেকে লাফ দিয়ে ওপরে চলে যায় তাহলে কিছু এনার্জি গ্রহণ করবে, তবেই ওপরে যেতে পারবে, এক্সাইট হতে পারবে। বোঝা গেছে? এটা হচ্ছে তার থার্ড স্বীকার্য। এখানে বলতে চাইলো যে এক স্তর থেকে আর এক স্তরে যখন যাবে, ধরে নে n1 স্তর থেকে n2 স্তরে গেল, তাহলে এদের যে এনার্জির গ্যাপটা হবে, সেই এনার্জির গ্যাপটা হবে h নিউ। এই আকারে তারা শক্তি বিকিরণ করবে, মানে ফোটনের আকারে শক্তি বিকিরণ করবে, এটা বলতে চাইছে। ফোটনের শক্তি h নিউ না, তো h নিউ এই হারে শক্তি বিকিরণ করবে যখন এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে যাবে। ক্লিয়ার হয়েছে তিনটে স্বীকার্য? ফার্স্ট স্বীকার্য মেনে নাও যে কক্ষপথে যখন ঘুরছে, বৃত্তাকার পথে যখন ঘুরছে, কোনো রকম শক্তি বিকিরণ করছে না। সেকেন্ড স্বীকার্য, যে বৃত্তাকার কক্ষপথগুলোতে ঘুরবে সেই বৃত্তাকার কক্ষপথগুলোতে কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হতে হবে, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, এবং ওই পথগুলোকেই কক্ষপথ বলা হচ্ছে। ঠিক আছে। থার্ড বলা হচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরের সময় কিছু পরিমাণ শক্তি বিকিরণ করতে পারে, কিছু পরিমাণ শক্তি শোষণ করতে পারে। এই হচ্ছে তিনটা স্বীকার্য। অসুবিধা হয়েছে বুঝতে? একদম পিডিএফের সাথে দেখে করবি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে বুঝতে তোদের। আচ্ছা, এই প্রথম শর্তটা, দ্বিতীয় শর্তটা, এটার নাম হচ্ছে কোয়ান্টাম শর্ত। মনে রাখবি এগুলো, কখনো কখনো কোয়ান্টাম শর্ত উল্লেখ করে দিতে পারে, তুই বুঝতেই পারলি না। এটা তো কিন্তু তোদের ওই বইটাতে নেই, তোদের যে টেক্সট বইটা আছে, ছায়ার বইটা, সেটাতে নেই এগুলো লেখা। আর এটাকে বলা হয় কম্পাঙ্ক সূত্র। নাম শুনেই বুঝতে পারছিস কেমন কি এগুলো, কম্পাঙ্কের সাথে রিলেটেড কম্পাঙ্ক শর্ত। ক্লিয়ার? অসুবিধা নেই। বোরের স্বীকার্য। এবার বোরের স্বীকার্য নিয়েই কিন্তু আমার ওভারঅল চ্যাপ্টার। এই বোরের স্বীকার্য থেকেই আমরা একটা পরমাণুর আকৃতি পড়ব,
পরমাণুর গঠন পড়বো, রেডিয়াস পড়বো, একটা ইলেকট্রনের বেগ পড়বো, এই সব ঘটনাগুলোকে আমরা এখন ডিরাইভ করবো একটা একটা করে প্রত্যেকটা। দেখ আমি একটা সিম্পল ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি, যে পজিটিভ আধান মানে নিউক্লিয়াস, নিউট্রনকে দেখাচ্ছি না, আর তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে। আমি যে কোনো একটা কক্ষপথের জন্য ক্যালকুলেশন করবো এখন, ধরেন এই কক্ষপথটার জন্যই ক্যালকুলেশন করবো। কততম কক্ষপথ এটা? 1 2 3 করে এনতম কক্ষপথ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে এখানে আরও কোনো কক্ষপথ আছে, বা হতে পারে এটাই প্রথম, তারপরে আরও কিছু আছে। তো আমি জাস্ট একটা ধরে নিচ্ছি যে এন নাম্বার অফ যে কক্ষপথটা আছে তাকে বলছি, এটা হচ্ছে এনতম কক্ষপথ। দেখ যদি এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক জেড হয়, যদি পরমাণু ক্রমাঙ্ক জেড হয়, পরমাণু ক্রমাঙ্ক বুঝিস তো, কতগুলো প্রোটন আছে ওর মধ্যে, তাই না? তাহলে এই যে নিউক্লিয়াসটা তার আধানকে তুই জেডি বলতে পারিস না, প্লাস জেডি, কারণ এক একটা প্রোটনের আধান হচ্ছে ই, ইলেকট্রনের আধানের সমান প্লাস এ, এবং ওর মধ্যে প্রোটন কতগুলো আছে, পরমাণু সংখ্যা মানে জেড, বুঝতে পারলি তো? তাহলে এখানে আধান কত আছে, জেডি, আর একটা ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘুরছে ধরে নিচ্ছে, ক্লিয়ার? ইলেকট্রনের আধান নেগেটিভ, জানিস তোরা এটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখ এখানে কতগুলো ফোর্স কাজ করছে, প্রথমত বৃত্তাকার পথে ঘুরছে, সো একটা অভিকেন্দ্র বল তো কাজ করবে, তাই না রে? অভিকেন্দ্র বল কাজ করবে বৃত্তাকার পথ যখন আছে। তারপরে এরা প্লাস আর মাইনাস মানে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কাজ করছে, বুঝতে পারছিস ব্যাপারটা? ওকে, তো আমি এরকমভাবে করতে পারি, অভিকেন্দ্র বলের তো বাস্তব কোনো অস্তিত্ব নেই, অন্য একটা বলকেই আমরা অভিকেন্দ্র বল হিসেবে ধরে নিই। তাহলে এখানে অ্যাকচুয়াল যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, মনে পড়ছে রে? Q1 Q2 বাই আর স্কোয়ার, আরটা কি, আরটা এই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি, ডিস্টেন্সের স্কোয়ার, বোঝা গেছে? হলো, ভালো করে চুলকে দে। এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এবং এই ফোর্সটাই কার সমান হবে, অভিকেন্দ্র বলের সমান হবে, mv²/r এর সমান, বুঝতে পেরেছিস এতটুকু? ব্যাস, এই যে রিলেশনটা এটাকে নিয়েই কাজ চলবে, তবে এখান থেকে একটুখানি চেঞ্জ করব, বোরের শিকার্যটাকে মাঝখানে ঢুকিয়ে দেবো। বোরের শিকার্য ছিল কি, mvr = nh/2π। দেখ ক্যালকুলেশনগুলো যেগুলো করাবো আমি, মাথায় ঢুকা ক্যালকুলেশনগুলো তোদেরকে হেল্প করবে, এখানে যে ফর্মুলাগুলো আসবে এই ফর্মুলাগুলো তোরা ভুলবি, স্বাভাবিক ভুলবি, যদি না খুব ভালো মতো তৈরি করিস তবে। আর এই যে ভুলে যাবি, ভুলে যাওয়ার পর কী করে মনে করবো ক্যালকুলেশনটা, 4 মার্ক 5 মার্ক তো ছাড়া যাবে না, সহজ চ্যাপ্টার, তখন তোকে এই থিওরিগুলো হেল্প করবে যে কী করে ওই জিনিসটা এসেছিলো। বেশি সময় লাগবে না, আমি বোঝাচ্ছি বলে অনেকটা সময় লাগবে, আদারওয়াইজ তোরা যখন করতে যাবে এত সময় লাগবে না, ঠিক আছে? তাহলে দুটো ফোর্সকে সমান করেছি, এবং এই ফোর্সের মধ্যে শুধু বোরের শিকার্যটাকে কাজে লাগাবো। বোরের শিকার্যটা mvr = nh/2π ছিল। এখান থেকে তুই যদি ভিটাকে বের করে নিস তাহলে কি আসবে বল, nh/2πmr, এটা আসবে না? জাস্ট ভি এর জায়গায় এটাকে পুট করে দে, ভি এর জায়গায় এটাকে পুট করে দে। দেখ আমি এরকম লিখছি, 1/4 পাই এপসাইলন নট ZE²/r² = m/r ইন্টু v² মানে ওটার স্কোয়ার, n² h² 4 π² m² r², ঠিক আছে রে? আচ্ছা খেয়াল করবি এখানে কি কি আছে, 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট। জেড তো একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য ফিক্সড, হাইড্রোজেন বলে দিলাম মানে 1 হবে, তাই না? সোডিয়াম বলে দিলাম মানে 11 হবে, তাহলে এটা ফিক্সড আছে। এমটা কি ছিল, ইলেকট্রনের মাস, তাই তো, ফিক্সড এটা। এন কততম কক্ষপথ ধরে নিচ্ছে আপাতত ফিক্সড, যদি কক্ষপথ চেঞ্জ না হয়। এইচ তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আগে থেকেই জানা আছে, 4 π² mr। এখানে ভেরিয়েবল হিসেবে তুই পাচ্ছিস, যদি চেঞ্জ হয় তাহলে ব্যাসার্ধটা চেঞ্জ হতে পারে কক্ষপথের সাথে সাথে, তাই না? কক্ষপথ চেঞ্জ হলে ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাবে, তাহলে আর আর এনটা হচ্ছে পরিবর্তনশীল। তো আমি এদের মধ্যে রিলেশনটাকে বানাবো, আর এর সাথে এনের কি সম্পর্ক। মোট কথা আমি কী বের করতে চাইছি এখানে বলতো, ব্যাসার্ধ বের করতে চাইছি, ঠিক আছে? ইলেকট্রন যে কক্ষপথগুলোতে ঘুরছে সেই কক্ষপথগুলোর ব্যাসার্ধ কত। তো যদি আমি এটাকে সাজাই দেখ তো হয় কি না, r² এখানে একটা, আবার এখানে একটা r², কেটে গেল, কাটাকাটি যায় না, কমন নিয়ে বাদ দিতে হয়, আমি জাস্ট সিম্পলিফাই করার জন্য বলে দিচ্ছি, r² বাদ, থাকছে কি আরটাকে এই পারে নিয়ে চলাই, ঠিক আছে? এবার এই বাকি টার্মগুলো ওইদিকে নিয়ে চলে যাবি, 4 পাই এপসাইলন নট থাকলো এটা, ওপরে n² h², নিচে ZE² আর বাকিটাকে লিখে দিচ্ছি 4 π² m²। বলবি 4 4 তো কেটে যায়, পাই কেটে যায়, কেটে দেন, কাটবো না, সুবিধা হবে। তার কারণটা হচ্ছে
এই 4πε0 ভ্যালু বসাতে পারবো 1/9 × 10⁹। এবার ক্যালকুলেশনটা করতে হবে, আমি তোদেরকে করতে দিচ্ছি না, তোরা বাড়িতে একটু টেস্ট করে নিবি ক্যালকুলেশনটা। যদি ক্যালকুলেট করিস, ক্যালকুলেশন পরে বলছি, আর এর সাথে এন এর যদি সম্পর্ক দেখি, দেখ আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার হচ্ছে না, বাকি যা আছে সবাই কনস্ট্যান্ট, বুঝতে পারলি? তুই যদি বলিস যে না জেডটা পরিবর্তন হবে, আমি আলাদা আলাদা এলিমেন্টের জন্য করবো, তাহলে জেডও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে জেডের সাথে সম্পর্ক এন স্কোয়ার বাই জেড, বুঝতে পারছিস? কি মনে রাখতে হবে তোকে? এটা না, ভয় পাওয়ার দরকার নেই যে তোকে এটা মুখস্থ রাখতে হবে। এরকম অনেকগুলো ফর্মুলা আসবে, তুই মুখস্থ রেখে উদ্ধার করতে পারবি না, সম্ভবই না। কি মুখস্থ করবি? এইটা মুখস্থ করবি, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। এটা দিয়ে তোর পুরো প্রবলেম হয়ে যাবে, কেমিস্ট্রিরও প্রবলেম হয়ে যাবে, ফিজিক্সেরও প্রবলেম হয়ে যাবে, ইন ফিউচার যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিবি সেখানেও এটাই কাজে লাগবে, বুঝতে পারলি? আচ্ছা, আমি কততম কক্ষপথ করেছিলাম? এটা এনতম। তাহলে আমি বোঝানোর জন্য এখানে আর এন লিখে দিচ্ছি সাফিক্সে, প্রথম থেকে লিখতে হতো, নোংরা হয়ে বলে আমি লাস্টে লিখে দিলাম। এটা এনতম কক্ষপথ, বোঝা গেছে? আচ্ছা, যদি আমি প্রপোর্শনাল না দিয়ে সমান চিহ্ন দিতাম আর বাকিগুলোকে ক্যালকুলেশন করতাম, তাহলে কি আসতো? তাহলে আসতো এরকম, আর এন ইকুয়াল টু 0.53 এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। অ্যাংস্ট্রমে যদি বের করতাম তাহলে এটা আসতো, বুঝতে পারলি? মুখস্থ রাখতে হবে, এটাকেও কাজে লাগবে। তুই যদি এটাকেই মুখস্থ রেখে দিস তাহলে হয়ে যাবে, আর কাউ চাপ নেওয়ার কোনো দরকার নেই। কী লিখেছি আমি? আর এন প্রপোর্শনাল টু 0.53 এন স্কোয়ার বাই জেড, জেড স্কোয়ার না জেড, শুধু জেড, এন স্কোয়ার বাই জেড, বুঝতে পারলি? আমার সাথে সাথে মুখস্থ করবি, তাহলে এই পয়েন্টটাকে আমি লিখে রেখে দিচ্ছি, এগুলো কাজে লাগবে। আর এন সমান সমান বেরালো 0.53, এটা নেই কিন্তু বইয়ে, 0.53 এন স্কোয়ার বাই জেড। এটা তোরা খাতায় লিখে রাখতো, বই পাবি না, বইয়ে এতদূর পর্যন্ত পাবি, এতদূর পর্যন্ত পাবি। এই 0.53টা নেই, প্রবলেমে আছে কোনো এক জায়গায়, তো তোরা লিখে নে এটা 1 নাম্বার দিয়ে, শুধু এই ফর্মটা লিখে নে, 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, তাড়াতাড়ি। ওকে, এবার বলছি শোন, এটা আমি ব্যাসার্ধ বের করেছি, ব্যাসার্ধের পরে এবার ওই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনটার গতিবেগও বের করবো আমরা। কী বের করবো এবার? ইলেকট্রনের গতিবেগ। দেখ, ইলেকট্রনের গতিবেগ বের করার জন্য আর তোকে খাটাখাটনি করতে হবে না, এখানে ভি বের করা আছে না, ভি বের করা আছে তো। গতিবেগ যদি বের করতে হয়, গতিবেগ এনতম কক্ষপথে ইলেকট্রন ঘুরছে এবং সেই ঘূর্ণনের জন্য গতিবেগ কত, তাহলে এই ভি ইকুয়াল টু এনএইচ বাই 2πm/r পেয়েছিস তো। এখানে 2πm আর এর ভ্যালুটাকে পুট করে দে, এখান থেকে তুলে এনে পুরো ভ্যালুটাকে, এটাকে বা এটাকেই তুলে নিয়ে চলে যায়, সুবিধা হবে। কত আছে? 0.53 এন স্কোয়ার বাই জেড, তো 0.53 অ্যাংস্ট্রম বলেছিলাম, তাই 10 পাওয়ারে -10 করে দিলাম এসআইতে, ঠিক আছে? এন স্কোয়ার বাই জেড, সো এখানে নিচে এন স্কোয়ার আর ওপরে হচ্ছে জেড। এই তো রাশিমালা, মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে এটা, ভি প্রপোর্শনাল টু এন দিয়ে একটা এন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো? নিচে একটা এন থাকছে, ওপরে কি থাকছে? জেড থাকছে, সো জেড বাই এন, এটা তোকে মুখস্থ করতে হবে। তুই যদি বলিস না আমি ইকুয়াল নিয়ে করবো, কাজে লাগবে ইকুয়ালটা, সেই জন্যই বলে দিচ্ছি। তো এটা আসবে 2.16 10 পাওয়ারে 6 জেড বাই এন মিটার পার সেকেন্ড। এইটা মুখস্থ রাখতে হবে, লিখে নে, ভিএন ইকুয়াল টু 2.16 10 পাওয়ারে 6 মিটার পার সেকেন্ড জেড বাই এন। 2 নাম্বার ইকুয়েশন, ভিএন ইকুয়াল টু 2.16 10 পাওয়ার 6 জেড বাই এন মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। কী অসুবিধা হচ্ছে বুঝতে? কঠিন কিছু কঠিন নেই। কী করলাম? জানা ফোর্সগুলোকে ইকুয়াল করতে শুরু করে দিয়েছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর অভিকেন্দ্র বলকে সমান করলাম, সেখান থেকে আর কে বের করলাম, যা আসবে আসবে, আমার দেখার দরকার নেই। ক্যালকুলেশন করলে 0.53 আসবে, এটা আমি জানি, এন স্কোয়ার বাই জেড 2.18 আছে, 2.18 এটা আমার মিস্টেক, এটা 2.18 হলো। ভেলোসিটি পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কী করবো? আরও কিছু টার্ম আছে, ফ্রিকোয়েন্সি আছে মানে কম্পাঙ্ক, টাইম পিরিয়ড টি আছে, বুঝতে পারছিস? এরকম একটা একটা করে আমরা বের করতে থাকবো। তারপরে শক্তি আছে, ইলেকট্রনের যে শক্তির রাশিমালা খুব ইম্পর্টেন্ট, এই শক্তিটাকেও করবো। তাহলে এগুলো মিটাচ্ছি। দেখ, এবার বের করতে চাইছি আমি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বের করলেই টাইম পিরিয়ড বেরিয়ে যাবে, বা টাইম পিরিয়ড বের করলেই ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে। যে কোনো একটা বের করি, কম্পাঙ্ক, পর্যায়কাল করি, পর্যায়কাল।
পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। দেখ টিকে কীভাবে লিখবো, আমি যে ভ্যালুগুলো বের করেছি তাদের ফর্মে লিখতে চাইছি। তো টিকে আমি কীভাবে লিখবো, পর্যায়কাল মানে কি রে, পুরো একটা বৃত্তপথ ঘুরতে কত সময় লাগবে, তাই না? তো পুরো একটা বৃত্তপথ যখন ঘুরবে, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে, 2πr। কতটা যাচ্ছে, 2πr। কত বেগে যাচ্ছে, বি বেগে যাচ্ছে, bn। তাহলে দূরত্ব বাই বেগ করলে সময় পেয়ে যাবো না, কত সময় লাগলো। সো টি ইকুয়াল টু 2πr/v। যদি কিছু নাও বুঝিস এরকম মুখস্থ রাখবি, সব জায়গায় কাজে লাগবে, টাইম পিরিয়ড 2πr/v। এবার এই যে আর ভ্যালুটা এখানে পেয়েছিস, আর এই যে ভি এই ভ্যালুটাও পেয়েছিস, এই ভ্যালুগুলোকে এখানে এনে বসিয়ে দে। বসিয়ে আমি না প্রপোর্শনালিটি দিয়ে লিখে দিচ্ছি, অত ক্যালকুলেশন না করে। 0.53 আর এই সংখ্যাটা এগুলো তো কনস্ট্যান্ট, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ওপরে Rn এর জন্য n²/z পাওয়া যাবে, ওপরে পাওয়া যাবে n²/z, আর নিচে কি পাওয়া যাবে দেখতো, z/n, নিচে পাওয়া যাবে z/n। বুঝতে পারলি? তো তুই যদি লিখিস টি প্রপোর্শনাল টু কী লিখতে পারবি, n³/z²। এটা হচ্ছে টাইম পিরিয়ড। টি প্রপোর্শনাল টু কী দাঁড়ালো, n³/z²। আর তুই জানিস যে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, যেটাকে আমরা নিউ বলছি, সেটা 1/t হয়, তাই তো? অর্থাৎ প্রপোর্শনাল টু হয়ে যাবে z²/n³। তাহলে মাথায় রাখতে হবে এটা টাইম পিরিয়ড n³ সাথে সমানুপাতিক, টাইম পিরিয়ড n³ সাথে সমানুপাতিক। আচ্ছা, কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এখানে 2π লিখতে হবে, Rn এর ভ্যালু লিখতে হবে, এটা লিখে দিলাম মনে কর, বাই Vn এর ভ্যালু এটা লিখতে হবে, লিখে দিলাম। এবার যে সংখ্যাগুলো আসলো সেই সংখ্যাগুলো ক্যালকুলেট করে একটা সংখ্যাই পাবো। তো ওটাকে যদি সরিয়ে দিই তাহলে প্রপোর্শনাল চলে আসবে না, সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিছি, সব বাদ, সংখ্যাগুলো সব বাদ, কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে না। এবার বলি, এবার যে পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে শক্তি। মিটিয়ে দিলাম রে। ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, শুন ভালো করে, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথে ঘূর্ণনের জন্য সে কিছুটা শক্তি নিয়ে রেখেছে। তো সেই শক্তির রাশিমালাটা আমরা বের করব, ঠিক আছে? ভালো করে শুনুন। ইলেকট্রনের মোট শক্তি যদি বের করতে হয়, আমি শুনতে পাচ্ছি কথা বলছিস কেউ কেউ, এগুলো কি হয়ে গেছে? ইলেকট্রনের মোট শক্তি বের করতে চাই, মোট শক্তির রাশিমালা হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, নাকি রে? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। আচ্ছা, গতিশক্তির ফর্মুলা খুব ইজি, সেটা হচ্ছে 12mv², তাই না? আর স্থিতিশক্তির রাশিমালা, এখানে কোন স্থিতিশক্তি কাজ করবে, তড়িৎ স্থিতিশক্তি। কেন? একটা পজিটিভ আধানগ্রস্ত, একটা নেগেটিভ আধানগ্রস্ত, তাহলে এদের মধ্যে স্থির তড়িৎ কাজ করছে, তার মানে তড়িৎ স্থিতিশক্তি কাজ করছে। আর তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা ছিল এরকম, 1/4πε0 Q1 Q2/r, নট r²। r² করলে ফোর্স হয়ে যাবে, শুধু আর ছিল, এটাকে বলছিলাম আমরা তড়িৎ স্থিতিশক্তি। মনে করে দেখ, ফার্স্ট চ্যাপ্টারে দিয়ে করছিলাম। তো এই ফর্মুলাটাকে ইউজ করবো এখানে। আমরা কি করব, 1/4πε0, ঠিক আছে? একটা আধান হচ্ছে জেডি, একটা আধান হচ্ছে -e, ইলেকট্রনের আধান, ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্স, মানে Rn বলে দিতে পারি, এটাকে Vn বলে দিতে পারি। বুঝতে পারলি? আমি নেগেটিভ সাইনটা নিলাম কারণ তড়িৎ শক্তিটা ধনাত্মক না ঋণাত্মক সেটাও তো বোঝাতে হবে। তো এটা বসিয়ে আমি ক্যালকুলেট করলাম। এবার তুই এখানে ভ্যালুগুলোকে বসাবি, 1/4πε0, এটা হচ্ছে মাইনাস দিয়ে ZE² ডিভাইডেড বাই Rn এর ভ্যালু ওপরে দেখতে পাচ্ছিস 0.53 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10। তারপরে আবার কি আছে এখানে, কি আছে, ও আচ্ছা, n²/z আছে, ঠিক আছে? প্লাস দিয়ে 12mv², ভি এর ভ্যালু আবার কত পেয়েছিস তুই, 2.18 10⁻6 ইন্টু z/n। এই যে ভ্যালুগুলো পেয়েছিস, এগুলোকে কম্বাইন করবি, ক্যালকুলেট করবি, সাজাবি। সাজাতে গেলে তুই আলটিমেট যে জিনিসটা পাবি সেটা এরকম আসবে, যে En, মোট শক্তিটাকে আমি En বলে দিচ্ছি, En প্রপোর্শনাল টু z², এটা স্কোয়ার আছে, z²/n²। বুঝতে পারলাম না, খেয়াল করে দেখ, এই জায়গাটাতে কি এসছে, z²/n² এসছে।
এখানে জেড স্কোয়ার আসছে না, এন স্কোয়ার এসছে, জেড স্কোয়ার আসার কথা, এই যে জেড আছে, নিচে একটা জেড আছে না, জেডটা উপরে চলে গেলো, তাহলে জেড জেড গুণ করলে কি আছে, জেড স্কোয়ার, নিচে একটা এন স্কোয়ার, আর বাকি যা সংখ্যা আসবে সব তো কনস্ট্যান্টই আসবে, তো ওগুলোকে নিয়ে আমি আমার মাথা ব্যথা নেই, আমি প্রপোর্শনালিটি দেখছি, ইএন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। খুব কি কঠিন লাগছে? যদি ভুলে যাস শুধু এই লাইনটাকে লিখবি, বাকি কাজ তো হয়েই যাবে। বাকি তোর আর এন মুখস্থ করতে হয়েছে আগে থেকেই, ভিএন মুখস্থ করতে হয়েছে আগে থেকে, বসিয়ে একটু কনসেপচুয়ালি ভাবতে হবে, বোঝা গেছে? এবার দেখ, আমি যদি এই প্রপোর্শনাল সাইন না দিয়ে আমি যদি বলতাম না এখানে আমি একটা ধ্রুবক রাশিকেই লিখবো, ক্যালকুলেশন করে যেটা আসতো সেটাই লিখবো, তাহলে তুই লিখতে পারতি, এবং সেই ভ্যালুটা আসতো এরকম -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্টে। তুই যদি ইলেকট্রন ভোল্টে মেজার করতি তাহলে -13.6 আসতো। বুঝতে পারলি কিনা বল? এনার্জির ভ্যালু কী আসলো? -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটাকেও আমি এখানে লিখে দিলাম, 4 নাম্বার ইকুয়েশন পেলাম, En equal to 13.6 with negative side z স্কোয়ার বাই এন স্কোয়ার। এই তো রাশিমালা, আর কোনো রাশিমালা নেই। আর একটা পাবো শেষের দিকে, পরে পড়ছি ওটা। ভিডিওটা হচ্ছে দেখতো, আচ্ছা হলো। এবার এই যে এতগুলো ইকুয়েশন বেরালো না, এটা একটু মনে রাখার ট্রিক বানাবো আমরা। মানে মনে রাখবো কী করে, আমার সাথে সাথে তোরাও মনে রাখার চেষ্টা কর, কোনো ট্রিক নেই, অ্যাকচুয়ালি মনে রাখছি কী করে, মিটালাম এগুলো। প্র্যাকটিস করতে করতেই মনে থেকে যাবে, ঠিক আছে? যেমন আর এর সাথে যদি সম্পর্ক দেখতে যাস, আর এন প্রপোর্শনাল টু আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার, ভিএন প্রপোর্শনাল টু 1/n, ঠিক আছে, টি প্রপোর্শনাল টু এন কিউব, আর একটা হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। এটাকে যদি মনে রাখতে পারিস অনেকটা এগিয়ে যেতে পারবি। ভালো করে শোনা না আরেকবার, আমি জেডগুলোকে লিখিনি, জেডগুলো লিখছি একটু পরে, জেডগুলোকে নিই। আর এর সাথে সম্পর্ক কি? ডিরেক্টলি এন স্কোয়ার, প্রথমেই যেটা আসবে সেটা এন স্কোয়ার দিয়ে আসবে, এইভাবে মনে রাখবো, কারণ আমরা ফর্মুলা শুরু করেছিলাম এম ভি স্কোয়ার বাই আর দিয়ে। কী দিয়ে শুরু করেছিলাম? এম ভি স্কোয়ার বাই আর দিয়ে, ওখানে স্কোয়ার আছে, তো ওইভাবে মনে রেখে দিলাম যে এন এর স্কোয়ার দিয়ে শুরু, প্রথমটা স্কোয়ার, পরেরটা ভি প্রপোর্শনাল টু 1/n, ভি প্রপোর্শনাল টু 1/n, ভি প্রপোর্শনাল টু 1/n। এনার্জি 1/n স্কোয়ার হবেই, এনার্জি এত ইউজ করবি প্রবলেমে গিয়ে যে মুখস্থ হয়ে যাবে, 1/n স্কোয়ার হবেই, এনার্জিটা ভুলবি না। বলে যেতে পারিস টাইম পিরিয়ডটাকে, টাইম পিরিয়ড কী হবে? এন এর কিউব, টাইম পিরিয়ড কী হবে? এন এর কিউব, বোঝা গেছে? এবার জেডগুলোকে যদি মনে রাখতে হয়, দেখ জেড মনে রাখার জন্য তোকে মনে রাখতে হবে শুধুমাত্র এনার্জিতে জেডের স্কোয়ার হবে, আর শুধুমাত্র টাইম পিরিয়ডে জেডের স্কোয়ার হবে, বাকি আর কোনো জায়গায় জেডের স্কোয়ার হবে না। শুধুমাত্র এনার্জিতে জেডের স্কোয়ার হবে, আর শুধুমাত্র টাইম পিরিয়ডে জেডের স্কোয়ার হবে, বাকি আর কোথাও জেডের স্কোয়ার হবে না। এবং জেড কোথায় থাকবে? এন যেখানে থাকবে তার উল্টো দিকে জেড থাকবে। যেমন এখানে এন নিচে আছে, জেড ওপরে আছে, ওখানে এন ওপরে আছে তো জেড নিচে আছে, এখানে এন নিচে আছে তাহলে জেড ওপরে হবে, স্কোয়ার তো হবে না। এখানে এন ওপরে আছে তাহলে জেড নিচে হবে, স্কোয়ার তো হবে না। বুঝতে পারলি কি? এরকমভাবে মনে রাখতে পারিস। কী কী মনে রাখলাম? আর প্রপোর্শনাল টু, আমার দিকে তাকিয়ে বল, বোর্ড ছেড়ে দে, আর প্রপোর্শনাল টু আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার, ভি প্রপোর্শনাল টু 1/n, টি প্রপোর্শনাল টু এন এর কিউব, আর যদি নিউ বলতাম নিউ 1/n এর কিউব, উল্টে যেত 1/t। আর এনার্জি কী বললাম? 1/n স্কোয়ার, এনার্জি হচ্ছে 1/n স্কোয়ার। ওকে, এতটুকু হয়ে গেল। জেডের গল্প কী বললাম? শুধুমাত্র এনার্জি এবং শুধুমাত্র টাইম পিরিয়ড, এই দুটোতেই জেডটা স্কোয়ার হবে, বাকিগুলোতে শুধু জেড হবে। এবং জেড কোথায় বসবে? এন যেখানে আছে তার উল্টো দিকে গিয়ে জেড বসবে, ঠিক আছে, উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে। এই রাশিমালা এইটুকু তোকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখ, এনার্জির যে এই রাশিমালাটা আমি লিখেছি, কি লিখেছি? ইএন ইকুয়াল টু 13.6 জেড স্কোয়ার। আচ্ছা এটা পরে আসছি, এটা আগে দেখি। ব্যাসার্ধের এই ফর্মুলাটা আমি লিখেছি, ঠিক আছে? তো ধরে নে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে ক্যালকুলেশন করব। মনে রাখবি বোরের যে স্বীকার্য, এই বোরের স্বীকার্যকে কাজে লাগিয়ে যত ক্যালকুলেশন আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, এই সব কিছু মিলে যায় শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর সাথে, আর কোনো পরমাণুর সাথে মিলে না। কোনো পরমাণুর ক্ষেত্রে ক্যালকুলেশন করা যাচ্ছে না, শুধুমাত্র কাকে ব্যাখ্যা করা যাচ্ছে এখান থেকে? হাইড্রোজেনকেই ব্যাখ্যা করা যাচ্ছে। তবুও ব্যাখ্যা তো করা যাচ্ছে, এটাই তো কেউ পারেনি করতে, সেই জন্য এর থিওরিগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল? আচ্ছা, আর এন প্রপোর্শনাল টু আমি বলেছি 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা বলেছি তাই তো? এবার আমি চাই ওই হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ পরমাণু, হাইড্রোজেন সদৃশ মানে কি? হাইড্রোজেনের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন, হাইড্রোজেন সদৃশ মানে যেসব পরমাণু লাস্ট কক্ষে একটা ইলেকট্রন। যেমন লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, আমি যদি লিথিয়াম 2+ বলে দিই
তার মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, কটা ইলেকট্রন আছে? একটা। হাইড্রোজেন সদৃশ, বুঝতে পারছিস ব্যাপারটা? এরকমভাবে করতে হবে। তো হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে আমি ব্যাসার্ধের অনুপাত বের করতে চাই। কী বের করতে চাই? ব্যাসার্ধের অনুপাত। তাহলে প্রথম কক্ষপথকে বলছি R1, দ্বিতীয় কক্ষপথ R2, এরকমভাবে আমি চলছি ডট ডট ডট। ঠিক আছে, অনুপাতটা কী পাবো? দেখ, প্রথমে পাবো 1 স্কোয়ার, তারপরে পাবো 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এরকমই তো পাবো। জেড আর এটা কোথায় গেল? কেটে যাবে। হাইড্রোজেনের জন্য জেড তো ওটাই হয়, লিথিয়ামের জন্য জেড তো প্রত্যেকটা ক্ষেত্রে সেমই থাকবে, তাই না? আমি একটা এলিমেন্ট নিয়ে কাজ করছি, তাহলে জেডগুলো চেঞ্জ হচ্ছে না। জেড হাইড্রোজেনের জন্য 1 বাদ, কী পড়ে থাকলো? 1:4:9 ডট ডট ডট, মানে স্কোয়ার করে করে বের করতে হবে। 1, 4, 9, 16, 25, 36 এইভাবে চলবে, বুঝতে পেরেছিস কি? তাহলে ব্যাসার্ধ এই অনুপাতে চলছে। তাহলে তুই দেখ, আমি যদি ছবিটা আঁকি এরকম, যে এটা হচ্ছে একটা পজিটিভ আধান, যদি 1 মিটার দূরে, 1 মিটার নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যে 1 মিটার দূরে যদি একটা কক্ষপথ থাকে, তাহলে আরেকটা কক্ষপথ কোথায় থাকবে? 4 মিটার দূরে থাকবে, এখানে। 2 আর 3 মিটার দূরে কিছুই নেই, বুঝতে পারলি? যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, কিছু নির্দিষ্ট কক্ষ। তারপর একটা কত কক্ষপথে চলে যাবে? 9 নম্বর কক্ষপথে চলে যাবে, মানে অনেক বড়। ইমাজিন করতে পারছিস? এইরকমভাবে ঘুরতে থাকছে, অনেকটা সৌরমণ্ডলের সাথে মিলে যাচ্ছে। যে কোনো কক্ষপথে ঘুরতে পারে গ্রহগুলো, কিছু পার্টিকুলার কক্ষপথই আছে, সেগুলোতেই ঘোরে। বল, বুঝতে পারছিস? কী সুন্দর সিমিলারিটি, খেয়াল কর। আমাদের ম্যাক্রোস্কোপি লেভেলে সৌরজগৎ আছে, মাইক্রোস্কোপি লেভেলে অ্যাটম আছে। দুজনের গঠনচিত্র প্রায় একই রকম দেয়। ওই বড় জায়গা থেকে পড়তে 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 ছোটো জায়গায় ঢুকছি, তো প্রায় ওই একই জিনিসই আসছে, যদিও হুবহু মিলবে না, কিছুটা পরিবর্তন আছে এখানে, ঠিক আছে? কিন্তু মোটামুটি দেখ, মেকানিজমটা একই। ম্যাক্রোস্কোপিক লেভেলে ওই একটা জিনিসকে সেন্টার করে ঘুরে বেড়াচ্ছে সবাই, এখানে গিয়ে একটা জিনিসকে সেন্টার করে সবাই ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছিস? ওকে, এগুলো আদৌ সব কিছু সঠিক কিনা জানি না, কেউ জানে না, তবে হ্যাঁ, এসব ধরে নিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে বলে আমরা এগুলোকে ঠিক ধরে নিচ্ছি। অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে, অনেক কিছু তৈরি করা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কাজ করছে, ঠিক আছে? তবে আমরা অনেক ভুল কাজ করেও তো সঠিক কিছু করে নিতে পারি, থাকে না? অনেক সময় অঙ্ক করছিস, 2 জায়গাতে মাইনাসের ভুল করে দিলে অঙ্ক ঠিক হয়ে গেল, তো এরকম টাইপের ব্যাপার এটা, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি কি করলাম, ব্যাসার্ধের ক্ষেত্রে দেখলাম 149 করে। এবারে একই রকমভাবে বেগের ক্ষেত্রে যদি দেখতে চাই ভিএন এর ফর্মুলায়, তাহলে দেখ v1:v2 v3 ডট ডট ডট, এখানে কি আসবে? 1/n, তাই তো? তাহলে 1/1, 1/2, 1/3, এটাকে আর কিছু করা যাবে না। যদি অসংখ্য চলতে থাকে তাহলে আর করা যাবে না, ফ্র্যাকশনটাকে ভাঙতে পারবি না। যদি ধর তোকে বলো 3টারই বের করো, এই 3টা, তাহলে তুই করতে পারবি। 2 আর 3 লসাগু করে দিবি, 6 হয়ে যাবে, আর 6 দিয়ে সবটিকে গুণ করে দিবি। তাহলে এটা আসবে 6, এটা 3, আর এটা 2। তার মানে বুঝতে পারছিস, যত দূরে যাচ্ছে বেগ তত কী হচ্ছে? বেগ কমে যাচ্ছে। ব্যাসার্ধ যত বাড়ছে বেগ তত কমে যাচ্ছে, তাহলে যত দূরে যাবো বেগ তত কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে এতটুকু? অসুবিধা নেই। একই রকমভাবে টাইম পিরিয়ডের বের করা যাবে। টাইম পিরিয়ডেরগুলো কী হবে রে? শুধু কিউ হয়ে যাবে সব, 1, 8, 27, এরকমভাবে টাইম পিরিয়ডগুলো চলবে। আর লাস্টে আছে এনার্জি। এনার্জিটা কী হবে? 1/1², 1/4, 1/9, 1/16, এরকমভাবে চলতে থাকে। নোটস বইয়ে আছে, এটা নিউ দিয়ে দেওয়া আছে, আমি টি দিয়ে লিখেছি। এটা আছে, প্রবলেমে আছে অন্য কোনো জায়গায়, বুঝতে পারলি? থিওরিটাতে নেই, বাট প্রবলেমে এক জায়গায় করে দেওয়া আছে। ওই জন্য আমি তোদেরকে এগুলো লিখে নিতে বললাম, যাতে পরে খুঁজতে না হয়। হয়েছে এতটুকু? আচ্ছা, এবার নেক্সট পার্টটাতে ঢুকি। দেখ, নেক্সট পার্ট বলতে এটারই, এই যে এনার্জির রাশিমালাটা দেখছিস, ভালো করে শুন। এই এনার্জির রাশিমালাটা কয়েক ঘর পর্যন্ত আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। যদি মুখস্থ করে নিই তাহলে সুবিধা কি, বিভিন্ন ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি করতে পারবি উইদাউট ক্যালকুলেটার ইউজ করে। ক্যালকুলেটার ইউজ করতে হবে না, নিজে নিজে করতে পারবি, ঠিক আছে? কম্পিটিটিভ লেভেলে মুখস্থ করা দরকার পড়ে, তবে আমাদের বোর্ড লেভেলে যেহেতু ক্যালকুলেটার হাতে থাকে, তাই এত চাপ কেউ নেয় না, তবুও মুখস্থ করে নিবি। দেখ কীভাবে কী করতে হবে একটু বলে দিচ্ছি আমি। ফার্স্ট কক্ষপথের কথা যদি বলি, হাইড্রোজেনের জন্য ভালো করে শুন। হাইড্রোজেনের জন্য প্রথম কক্ষপথ, যেটাকে গ্রাউন্ড স্টেট বলি, কোন স্টেট বলি এটাকে? গ্রাউন্ড স্টেট, বা কি বলি, ভূমি স্তর। প্রথম কক্ষপথকে কি বলা হয়? ভূমি স্তর। প্রথম কক্ষপথকে ভূমি স্তর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো E1টা কত হবে? 13.6, নেগেটিভ সাইন দিয়ে থাকবে, 13.6 ইন্টু 1/1², 1² এই যে রাশিমালাটা দেয়, 1²/1², প্রথম কক্ষপথে। যাতে এত ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথের শক্তি, ঠিক আছে? সেকেন্ড কক্ষপথে তুই যখন চলে যাবি E2তে, তখন দেখ কী আসবে? -13.6/2 আসবে, শুধু একটা। খেয়াল করতো, 2 আসবে না, কারণ জেডের জায়গায় 1 বসাবো, জেড তো এমনি বাদ,
আর নিচে এন স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, বুঝতে পারছিস তো? ওকে, তাহলে এটা যদি ডিভাইড করিস 3 4 12 3.4 মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এর মাঝে আর কোনো শক্তি নেই, ইলেকট্রন ঘুরতে পারে না। একদম নিচের কক্ষপথে কত, মাইনাস 13.6, একদম উপরের কক্ষপথে কত চলে গেলো 3.4 মাইনাস 3.4। একই রকমভাবে যদি থার্ড কক্ষপথে চলে যায় E3, তাহলে মাইনাস 13.6 বাই 3 স্কোয়ার 9 দিয়ে ডিভাইড করবো, 9 1 কে 9, তাই তো? আমি দেখে বসিয়ে দিচ্ছি কত হচ্ছে, এটা নেই এখানে করা, হ্যাঁ আছে, এটা হচ্ছে 1.5। তারপরে E4 এর জন্য ক্যালকুলেশন যদি করিস মাইনাস 0.85, E5 এর জন্য ক্যালকুলেশন করব, এটা আসবে 0.54, বুঝতে পারছিস? এই কয়েকটা মুখস্থ রাখবি, 5টা, মাইনাস 13.6। আর যদি মুখস্থ না থাকে তো কী করতে হবে, স্কোয়ারগুলো দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? ডিভাইড যদি ভুলে যাস তো ডিভাইড করে বের করবো। 13.6, 3.4, 1.5, 0.85 আর লাস্টে 0.54 হয়েছে। ইনফাইনাইটে যদি করি, কেউ বলতে পারবি ইনফাইনাইটে কী হবে? ইনফাইনাইটের স্কোয়ার 0, তাহলে ইনফাইনাইটের শক্তি হয়ে যাচ্ছে 0, বুঝতে পেরেছিস কি? একটা জিনিস খেয়াল করতো, প্রথম কক্ষপথে শক্তিটা বেশি না দ্বিতীয় কক্ষপথে শক্তিটা বেশি? দ্বিতীয় কক্ষপথে শক্তিটা বেশি, কারণ নেগেটিভ সাইন থাকতে গেলে ছোট সংখ্যা বড় হয়ে যায়, তাই না? তার মানে যত ওপরের কক্ষপথে যাচ্ছে তত এনার্জি বাড়তে থাকছে, ক্লিয়ার এতটুকু? এবং হায়েস্ট এনার্জি কোথায়? ইনফাইনাইটে গেলে সেই এনার্জিটা কত? 0। ভাব, হায়েস্ট এনার্জি 0, তার মানে ও নেগেটিভ এনার্জি নিয়ে চলছে সবসময়, ক্লিয়ার হয়েছে? একদমই আলাদা কনসেপ্ট আমাদের ম্যাক্রোস্কোপিক লেভেল থেকে, সৌরজগৎ থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল ঘটনাটা। কার মাথায় এগুলো আসে বল? নেগেটিভ এনার্জি মানে এখন তোকে কীভাবে ফিল করাবো? ভ্যালু হিসেবে মনে রাখ, এটা এনার্জিটা নেগেটিভ আসে, এনার্জির ভ্যালুটা নেগেটিভ আসে। আচ্ছা বলে দিই নেগেটিভ মানে কি, একটা প্রশ্ন আছে এটা নিয়ে, যে ঋণাত্মক কথার তাৎপর্য কী? ইলেকট্রনের যে এনার্জির যে ফর্মুলা, সেখানে যে ঋণাত্মক আসে সেই ঋণাত্মকতার তাৎপর্য কী? দেখ, যদি ধনাত্মক হতো, মনে কর আমার একটা এনার্জি আছে, আমি এখানে গোল গোল করে ঘুরছি, ঠিক আছে? আমার এনার্জি ধনাত্মক এনার্জি, কত এনার্জি আমার? 50 জুল এনার্জি নিয়ে আমি গোল গোল করে ঘুরছি। এবার আমাকে যদি কক্ষপথ থেকে বের করতে হয়, তাহলে আমাকে মাইনাস 50 জুল এনার্জি বাইরে থেকে দিতে হবে, বুঝতে পারছিস? তাহলে -50 + 50 0 হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, আমাকে বের করা সহজ হবে। কেউ যদি -50 জুল এনার্জি নিয়ে ঘোরে, তাহলে বাইরে থেকেও কত এনার্জি দিতে হবে? 50 জুল এনার্জি দিতে হবে, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই হচ্ছে ঋণাত্মক অর্থের তাৎপর্য। আচ্ছা, এরপরে মিটালাম এগুলো। দেখ, এর রাশিমালা, Z²/n², এই হচ্ছে এর রাশিমালা। এবার আমি চাই একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন ট্রান্সফার হবে, স্থানান্তরিত হবে, এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে? একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন ট্রান্সফার করবে, তাহলে কী হবে? এনার্জি চেঞ্জ হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে E1, এটা হচ্ছে En2, বুঝতে পারছিস? একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যদি যায়, তাহলে এনার্জি চেঞ্জ কতটা হবে? এনার্জি চেঞ্জ হবে En2 মাইনাস En1, এই তো চেঞ্জ হবে, তাই না? তাহলে আমি যখন প্রথম ক্ষেত্রে En2 লিখবো, তখন এটা N2 হয়ে যাবে, -13.6 × Z²/n², ঠিক আছে? পরবর্তীতে মাইনাস সাইন দেবো আবার, ক্লিয়ার হয়েছে? পরবর্তীতে মাইনাস সাইন দেবো, আর এই ভ্যালুটাকে যখন লিখবো 1 এর জন্য, তখন এটা N1 এর স্কোয়ার হয়ে যাবে। তো আমি কমন নিয়ে নিলাম Z²/n1 এর স্কোয়ার, আর মাইনাসটাকেও কমন নিয়ে নিয়েছি, বুঝতে পারলি কিনা বল? বোঝা যায়নি? লিখে করি তাহলে বুঝিয়ে যাবে। এটা Z²/n², একটা মাইনাস দিলাম, আর এটার মাইনাস বসবে প্লাস হয়ে গেল 13.6 Z²/n1²। কমন যদি নিয়ে নিস মাইনাসটাকে, 13.6 Z² বাইরে বেরিয়ে যাবে, তাহলে থাকবে কি 1/n² মাইনাস 1/n1²। এই হচ্ছে ফর্মুলা। দেখ, জেড যদি হাইড্রোজেন করি জেডের মান 1, যদি হাইড্রোজেন করি জেডের মানটা 1, তাহলে সেই ক্ষেত্রে -13.6 গুণ থাকছে 1/n² মাইনাস 1/n²। এটা মনে থাকলেই তো এটা হয়ে যাচ্ছে,
চোখে দেখে দেখে তুই বানাতে পারবি এই জিনিসটা, তাই না? হাইড্রোজেনের জায়গায় যদি লিথিয়াম বলে তাহলে জেডের জায়গায় 3 বসাতে হবে, 3 স্কোয়ার নিয়ে কাজ চালাতে হবে। হয়েছে এতটুকু? অসুবিধা নেই বুঝতে? আচ্ছা, এবার দেখ এই যে এনার্জিটা রিলিজ করছে, তখন আমরা কম্পাঙ্ক শর্ত বললাম না বোরে, থার্ড শিকার্য যেটা ছিল, ওখানে কি পড়েছিলাম যে এই এনার্জিটাকে এইচ নিউ আকারে নির্গত করছে, ঠিক আছে? এই মাইনাসটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, তাহলে দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে? দেখতে এরকম হয়ে গেল। আচ্ছা, এই এইচটাও তো কনস্ট্যান্ট রে, নিয়ে চলে যা, তাহলে নিউ ইকুয়াল টু সামথিং কিছু পাবি, আর নিউ মানে আবার সি বাই ল্যামডা, সিটাও কনস্ট্যান্ট, তো সিটাকে উপরে নিয়ে চলে যাবো, তাহলে আলটিমেট আমি এখানে রাখছি শুধুমাত্র 1 বাই ল্যামডাকে, আর এদিকে নিয়ে চলে আসলাম 13.6 জেড স্কোয়ার বাই এইচ সি 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই যে একটা রাশিমালা বেরালো, এই 1 বাই ল্যামডাকে বলা হয় ল্যামডা বার, সরি নিউ বার। কী বলা হয় এটাকে? নিউ বার, মানে এর নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা। কী নামের? তরঙ্গ সংখ্যা। 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এই পুরো ক্যালকুলেশনটা করলে, এই পুরো ক্যালকুলেশন করলে একটা নাম্বার আসবে, নাম্বারটা হচ্ছে 1.03767 ইন্টু 10 পাওয়ারে কত ছিল ওটা, 10 পাওয়ারে 7, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই হচ্ছে একটা রাশিমালা, ভালো করে মন দিয়ে। এই যে রাশিমালাটা ক্যালকুলেট করেছি আমি জেডকে বাদ দিয়ে করেছি, মানে জেড স্কোয়ারটাকে ধরিনি। যদি হাইড্রোজেন হয় তাহলে জেডের মানটা 1 হবে, আর যদি হাইড্রোজেন না হয় তাহলে জেডের মানটা থাকবে, একটা জেড স্কোয়ার থাকবে এখানে, ঠিক আছে? এই যে পুরো কনস্ট্যান্টটা বেরালো, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। কী এর নাম? রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গের নাম অনুসারে ক্যালকুলেশনটা উনিই করেছিলেন, রিডবার্গের নাম অনুসারে, ঠিক আছে? এই যে ভ্যালুটা রিডবার্গের, এই রিডবার্গের ভ্যালুটা চেঞ্জ হয় বিভিন্ন বইয়ে, বিভিন্ন রকম থাকে উল্টোপাল্টা, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে কনস্ট্যান্টগুলো আছে ওদের ভ্যালু বসাতে গিয়ে অনেক রকম অ্যাপ্রক্সিমেশন করতে হতে পারে, তখন একটু একটু দশমিকের পরে চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা নেই তো বুঝতে? তোরা যে কোনো একটাই মুখস্থ রাখবি। কোনটা মুখস্থ রাখবি? তোদের বইয়েরটাই মুখস্থ রাখবি। বইয়েরটা দেখ লেখা আছে পেজ নাম্বার 891, একদম নিচে লেখা আছে 1.09737 10 পাওয়ারে 7, দেখ এটাই আছে। তো আমি যে 6-এর জায়গায় 7 করে দিয়েছি, ওটাও তো খেয়াল করবি, বুঝতে পারলি? তাহলে তোরা এই মানটাকেই মুখস্থ রাখবি। 10-এর পাওয়ারে কত হবে? 7 হবে। রিডবার্গ ধ্রুবকে 7টা ডিজিট আছে। ক্লিয়ার? অসুবিধা আছে বুঝতে? নেই। এই ক্যালকুলেশনটা তোদের কাজে লাগবে কোনো সময়। কখনো তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইতে পারে যে এই কক্ষপথ থেকে ওই কক্ষপথে গেল কত তরঙ্গ দৈর্ঘ্য নিঃসৃত হলো, তখন তোরা এই ফর্মুলা ইউজ করবি। এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেল কতটা এনার্জি রিলিজ করলো, এই ইকুয়েশনটাকে ইউজ করবি। বোঝা গেছে? তাহলে এখানে পার্টিকুলারলি মনে রাখার মতো কিছু নেই, তোকে লজিক্যালি ভেবে ভেবে করতে হবে। হলো? আজকের জন্য ক্লাস এতটুকুই, তবে প্রবলেম করাবো, এর উপর ডিপেন্ড করে কিছু। এই বইয়ে প্রবলেম আছে, দেখ পেজ নাম্বারে চলে যা। হ্যাঁ, পেজ নাম্বার নাই আছে 896, পেজ নাম্বার 896 পেয়েছিস? প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণ 1.1, কোশ্চেন পর আনসার দেখবি না, দেখলেও লাভ হবে না। যেভাবে করেছি আমি ওইভাবে করবো না, অত জটিলভাবে যাবই না। কোশ্চেনটা পর তাড়াতাড়ি, পর পর পর। বললি? দেখ বলা হয়েছে যে দেখাও যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ এত, এটা দেখাতে বলেছে। তো এই দেখানোটা হচ্ছে আমি যে আগের ক্যালকুলেশনটা করেছিলাম না, আর এন ইকুয়াল টু বের করে দেখালাম যে এত দূর পর্যন্ত, ওইটা করতে বলেছে, থিওরিটা মোট কথা এটা, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা বলেছে যে হিলিয়াম 2+ আয়নে দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত, বলেছে না? হিলিয়াম 2+ আয়নে। তো ফোন নাই? কারো ফোন নাই? ফোন দেখ, শেয়ার কর কারোর সাথে, এদিক ওদিকে বস, একটু শেয়ার কর। আচ্ছা, কি বলা হয়েছে? হিলিয়াম 2+ আয়নে, ভালো করে শুন, হিলিয়াম 2+ আয়নে কততম কক্ষপথ?
দ্বিতীয় কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ জানতে চেয়েছে, বুঝতে পারলি? আর প্রথমে বলেছিল যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হয়, দেখাও। তো আমি দেখিয়ে দিলাম যে ফর্মুলা হয় RN ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু কী হয় রে N স্কোয়ার বাই জেড। এবার ফর হাইড্রোজেন এই জিনিসটা কী দাঁড়াচ্ছে, R1 ইজ ইকুয়াল টু 0.53, প্রথম কক্ষপথ মানে 1 স্কোয়ার, আর পারমাণবিক সংখ্যা তো 1ই হয়, তাহলে কত হলো 0.53 অ্যাংস্ট্রম হলো। প্রমাণিত হয়ে গেল প্রথম কোশ্চেনটা। এবার সেকেন্ড কোশ্চেন হিলিয়ামের জন্য। হিলিয়ামের কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করতে হয় তাহলে তোকে এই ইকুয়েশনটাকে তুলনা করতে হবে, ঠিক আছে? দেখ ভালো করে, প্রথমে আমি আর হাইড্রোজেনের জন্য লিখছি, আর তারপরে আর লিখছি কার জন্য, হিলিয়ামের জন্য। যখন হাইড্রোজেনের জন্য লিখবি তখন 0.53 ইন্টু কততম কক্ষপথের জন্য করছিস তুই, 1 নম্বর কক্ষপথের জন্য, তাহলে এটার জন্য 1 বসালি, হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথ, আর হাইড্রোজেনের জেড কত 1। আচ্ছা, এখানে যখন করবি 0.53, ঠিক আছে, কার জন্য করছিস, হিলিয়ামের কত নম্বর কক্ষপথ বলেছে, দ্বিতীয়, তাহলে এখানে 2 এর স্কোয়ার করে দিলি, আর জেড কত আছে হিলিয়ামের রে, 2 আছে, ব্যাস ক্যালকুলেশন করলি তুই এখান থেকে আর হিলিয়াম তুলনা করে বের করে নিতে পারবি। অসুবিধা আছে বুঝতে? তাহলে এই ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমি পুরো প্রবলেমকে সলভ করে নিতে পারছি। ওকে, তোদেরকে বের করে দেবো, তাহলে এটা লিমিট আছে তো, বুঝতে পারছিস? আমি বারবার দেখছি তোদের দিকে, তারপরেও সাহস হয়ে যায় কী করে? আর হিলিয়াম তাহলে বের করতে পারবো, বুঝতে পেরেছিস? এরকমভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তাহলে এগুলো জানা থাকতে গেলে আমার প্রবলেম ইজি হয়ে যাচ্ছে, সেই জন্য কিছু না কর, এগুলো অ্যাটলিস্ট মুখস্থ করে। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে কয়েকটা শ্রেণী, বলুন এটা। আচ্ছা, মিটিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে কয়েকটা আমরা বর্ণালী শ্রেণী পড়ব। এটা হয়ে গেলে চ্যাপ্টার মানে কমপ্লিট আজকের ক্লাস। বর্ণালী শ্রেণী জিনিসটা কী, ভালো করে দেখি। নিউক্লিয়াস, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, এরকমভাবে অনেকগুলো কক্ষপথ আছে, কতগুলো আছে জানি না, অনেকগুলো কক্ষপথ আছে। দেখ, লাইম্যান বা লিম্যান ইংরেজি ওয়ার্ড, শ্রেণী বলতে কি বোঝায়? এই শ্রেণীগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ, ঠিক আছে? কোন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ বলতে চাইছি আমি, দেখ ভালো করে। যখন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন আসবে তখন এক ধরনের রশ্মি নির্গত হবে, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। তৃতীয় থেকে যদি প্রথমটাতে আসে তাহলেও এক ধরনের শক্তি নির্গত হবে, চতুর্থ থেকে যদি আসে এক ধরনের শক্তি যাবে। মোট কথা, ওপরের যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে তাহলে যে তরঙ্গগুলো নির্গত হবে তাদের রেঞ্জটাকে বলা হচ্ছে লিম্যান সিরিজ বা লাইম্যান সিরিজ। বুঝতে পারলি? কততম কক্ষপথে আসতে হবে? 1 নম্বর কক্ষপথে আসতে হবে, যে কোনো কক্ষপথ থেকে, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, 1/λ রিডবার্গ ধ্রুবক 1.09737 10 পাওয়ারে 7, তাই তো? রিডবার্গ ধ্রুবক ইন্টু জেড স্কোয়ার 1 খেয়াল করে দেখ n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ছিল, তাই না? এখানে n1টা হচ্ছে 1, মানে 1 নম্বর কক্ষপথে সবাই আসছে, তাহলে এটা হচ্ছে 1। আর কোথা থেকে আসছে, ওপরের যে কোনো কক্ষপথ থেকে আসছে, তাহলে n2টাকে আমি n2ই রেখে দিলাম, জানি না কোনটা থেকে আসছে। যদি 2 থেকে আসে তাহলে একটা ল্যামডা পাবো, 3 থেকে আসলে এক ধরনের ল্যামডা পাবো, এবং এদের যে একটা সিরিজ তৈরি হলো দ্যাট ইজ লিম্যান সিরিজ। বুঝতে পেরেছিস ততটুকু? নেক্সট হচ্ছে বামার শ্রেণী।
বামার শ্রেণী বাই থেকে মনে রাখতে পারিস 2, মনে রাখার ট্রিক হয়ে যাবে। এদের নামগুলো ভগবান এমন করে তৈরি করেছে সব মনে থেকে যাবে দেখবি। বামার শ্রেণী মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথে আসবে, তৃতীয় থেকে। আচ্ছা এখানে লিখে দিই যে n2 বাই n এর যে ভ্যালুটা, সেটা 2, 3, 4 ডট 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 উপরে যে কোনো কিছু হতে পারে, 1 হতে পারে না। 1 থেকে 1 কী করে আসবে, পরবর্তী থেকে আসবে, মানে 2 থেকে শুরু। সিমিলারলি এটার ক্ষেত্রে দেখ কোথা থেকে আসবে, 3 থেকে 2 আসবে, 4 থেকে 2 আসবে, 5 থেকে 2, 6 থেকে 2, এইভাবে আসবে। তাহলে এই যে এটার জন্য যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বামার শ্রেণী, বামার সিরিজ। বামার সিরিজে কি আসবে, 1 বাই ল্যামডা রিডবার্গ ধ্রুবক জেড, এখানে 1/2 এর স্কোয়ার, মানে সবাই 2 এ চলে আসছে, সো এটা 2 এ থাকবে, 2 এর স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তাই তো। n এর মানটা কোথা থেকে স্টার্ট, বুঝতেই পারছি, যেটা এখানে হবে তারপর থেকে স্টার্ট। সিমিলারলি পরবর্তী ক্ষেত্রে যখন 3 নম্বর কক্ষপথে আসবে, লাইম্যান, বামার, তারপর হচ্ছে প্যাসেন, ঠিক আছে, লাইম্যান, বামার, প্যাসেন, তারপরে আসবে ব্র্যাকেট, নাম শুনে ভয় পাস না, তারপরে আসবে ব্র্যাকেট, আমি বলে দিচ্ছি মনে রাখার ট্রিক সব। ব্র্যাকেটের পর আসবে ফুন্ড, বানানটা অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, একে ফুন্ড বলবি না ফান্ড বলবি তোর ব্যাপার, আমি জানি না, যে কোনো একটা কিছু বললেই হলো। তো বইয়ে কী দেওয়া আছে, ওদের নামই লিখে নি, একটা তো দেওয়ার কথা 5 নাম্বারটা, দেয়নি বোধহয়, বানানোর জন্যই বোধহয় দেয়নি, কোথাও নেই না, কোথাও নেই। আচ্ছা যাই হোক, ফুন্ড বলবি কি ফান্ড বলবি তোদের ব্যাপার, উচ্চারণ আমি জানি না ঠিক কী হবে। ফান্ড বলেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ এবার কী কী পাওয়া গেল, মনে রাখবি কী করে, দেখ আমার মনে রাখার ট্রিক কি, বামার শ্রেণী বাই মানে 2 আসবে সবাই, ঠিক আছে। ব্র্যাকেট 4টাই ব্র্যাকেট হয়, 4টা ব্র্যাকেট হয় না, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর একটা বার হয়, 4টা ব্র্যাকেট হয়, তো ওখান থেকে 4 আসবে সবাই। ফুন্ড 5 এর সাথে ম্যাচ করছে, 5 আসবে, বুঝতে পারছিস। আর বাকি থাকলো লিম্যান, তো সবার আগে 1 নম্বর, আর প্যাসেন 3 নম্বর, বুঝতে পারলি। দেখ নামগুলো কীভাবে তৈরি হয়ে গেছে মনে রাখার মতো, তোদের সুবিধার্থে। বুঝতে পেরেছিস কি, বামার থেকে বাই কথাটা চলে আসছে, আর বাই মানে 2, বাই প্রোডাক্ট করি তো আমরা, বাই প্রোডাক্ট বলি, বাই সাইকেল। এই বুঝতে পেরেছিস, সমস্যা আছে আজকের ক্লাসে। মেইনলি কি মুখস্থ করতে হবে, এই কটা ইকুয়েশন, এই মুখস্থ থাকতে গেলে বাকি সব কিছু তুই তৈরি করতে পারবি যদি সময় থাকে, ঠিক আছে। ব্যাস আজকে আয়, পরের দিন এক্সপ্রেসিগুলো করিয়ে দেবো।